আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লাইভ প্রোগ্রাম শুরু করছি। সবার আগে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমি নিটোর থেকে ফিজিওথেরাপিতে গ্র্যাজুয়েশন করেছি। আমি নিটোরের 4th ব্যাচে ছিলাম। এটা 2004 সালে আমি পাশ করেছি। বর্তমানে আমি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, যেটা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যে প্রতিষ্ঠান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত, সেখানে আমি ফিজিওথেরাপির ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আছি। আর শান্তিনগরে আমার ফিজিওথেরাপি চেম্বার আছে, ফিজিওথেরাপি সেন্টার আছে। বাসাবোতেও আমার ফিজিওথেরাপি সেন্টার আছে একটা ছোট। আজকে আমি কথা বলবো প্যাটেলোফিমোরাল জয়েন্ট পেইন সিনড্রোম নিয়ে। ফেসবুকে গ্রুপে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে একটু ভুল আছে। আসলে এটা হবে প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম, একটু ভুল আছে। যাই হোক, সেটা সমস্যা না। আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আপনারা যারা আছেন আমার সাথে লাইভে। আমি আশা করব যে আরও অনেকেই যুক্ত হবেন। আমি ধন্যবাদ দিতে চাই আলাউদ্দিনকে, ডাক্তার আলাউদ্দিন এই গ্রুপটা খুলেছে এবং একটা উদ্যোগ নিয়েছে, আমাকে একটা সুযোগ দিয়েছে সবার সামনে পরিচিত হওয়ার, সবার সামনে কিছু বলার। সেজন্য আমি ডাক্তার আলাউদ্দিনকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলাউদ্দিনের বন্ধু বান্ধব যারা তার সাথে সিনিয়র জুনিয়র যারা এই গ্রুপটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন, আর এই লাইভ প্রোগ্রামগুলো বা ফিজিওথেরাপি প্রোগ্রাম প্রফেশন এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, পরিচিত করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোমে নিয়ে কথা বলার মূলত আমি যেটা বলতে চাই যে আমার 16 বছরের প্রফেশনাল লাইফে যেটা দেখেছি যে নি জয়েন্টের পেইন অলমোস্ট 40-50% নি জয়েন্টের পেইন আসে এই প্যাটেলোফিমোরাল পেইন নিয়ে আসে। এবং দুঃখজনক ঘটনা হলো, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অনেকেই তো আসেন ডায়াগনোসিস হয়ে, অনেকেই আসেন ডাক্তার দেখিয়ে আসেন, অর্থোপেডিক সার্জন, ফিজিক্যাল মেডিসিন বা অন্য মেডিসিনের, অন্য সার্জারির অনেক ধরনের ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশান নিয়েই আসেন। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই লিখে দেন আইডিকে, ইন্টারনাল ডিরেজমেন্ট অফ নি জয়েন্ট অথবা আর্থ্রাইটিস, ওএ নি জয়েন্ট, এই ধরনের কথাবার্তা লিখে দেয়। তো এটা প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম নাম দিয়ে বা ওই
ডায়াগনোসিস করে আলাদা করে ডায়াগনোসিস করা এরকম আমি খুবই খুবই কম দেখেছি। আমি ফিজিওথেরাপিস্টদের মধ্যেও কিছুটা কম দেখেছি, অন্য ডিসিপ্লিনের যারা আছেন তাদের মধ্যে তো নাই বললেই চলে। তো এই জন্য আজকে এই টপিকটা আমি বাছাই করলাম, যাতে আমরা এটার প্রতি খুব ভালো করে জিনিসটা ভালো করে বুঝতে পারি, বুঝিয়ে আমরা ভালো করে ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্ট দিতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিটমেন্ট দিতে পারি, যাতে পেশেন্ট খুব দ্রুত ভালো হয়ে যায়, পেশেন্টের রিকভারিটা খুব ভালো হয়, সুন্দর হয়। সবার আগে আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আলোচনা করব, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়ের দিকে যাব। আর আমি আশা করব আধা ঘন্টার মধ্যে শেষ করতে, কারণ এটা অনেক বেশি, আধা ঘন্টাই অনেক সময়, 30 মিনিট লম্বা সময় অনেকের জন্য এটা বোরিং হতে পারে। তো সেই জন্য যারা লাইভে আছেন, আবার পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন তাদের জন্যও বোরিং হতে পারে। সেই জন্য চেষ্টা করব আমি আধা ঘন্টার মধ্যে শেষ করতে। সবার আগে আমি একটু থিওরিটিক্যাল কথা বলতে চাই, সেটা হলো সবার আগে আমরা ডেফিনেশন পড়ব। তার আগে ডেফিনেশনের আগে বলি যে এই প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোমটার আরও কিছু নাম আছে, যেমন এটাকে প্যাটেলোফিমোরাল সিনড্রোমও বলা হয়, পেইনটা বাদ দিয়ে প্যাটেলোফিমোরাল সিনড্রোম বলা হয়, এটাকে রানার্স নি বলা হয়, এটা কন্ড্রোমেলেশিয়া প্যাটেলি বলা হয়, মেইনলি অনেক মানে মোস্টলি কন্ড্রোমেলেশিয়া প্যাটেলি বলা হয়, অ্যান্টেরিয়র নি পেইন বলে, আবার আরেকটা জিনিস আছে প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিসও বলা হয়। তো অনেকগুলো নাম আছে, অনেকগুলো নাম। মোস্ট কমনলি ইউজ হয় প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম, আর কন্ড্রোমেলেশিয়া প্যাটেলি, অ্যান্টেরিয়র নি পেইন বা প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস। তো এটা কি, ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা হলো পেইন অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য নি অ্যান্ড অ্যারাউন্ড দ্য নি ক্যাপ। ডেফিনেশন বলা হচ্ছে টুরেক অর্থোপেডিক্স এই ডেফিনেশনটা বলছে যে এটা হলো ইট ইজ এ পেইন ইন ফ্রন্ট অফ দ্য নি অ্যান্ড অ্যারাউন্ড দ্য নি ক্যাপ। নি ক্যাপ বলতে এখানে প্যাটেলাকে মিন করেছে। প্যাটেলা দুঃখিত, অনেকগুলো কমেন্ট আসছে, বাট আমি কমেন্ট পড়তে গেলে সময় সব চলে যাবে। আমি জানি না, আমি শেষের দিকে চেষ্টা করব কমেন্ট পড়তে বা কোয়েশ্চেন অ্যান্সার দিতে। তার আগে আমি একটু মূল ব্যাপারগুলোতে যাই, দেখি, চেষ্টা করব পরে কমেন্ট পড়তে। আরেকটা বিষয় হলো যে আমি এটার উপর একটা লিটারেচার তৈরি করেছি। এটা আমি আমার এই ভিডিওটা শেষ করার পরে আমি আলাউদ্দিনকে সামহাও দিয়ে দিব। আশা করি আলাউদ্দিন এটা গ্রুপে পোস্ট করে দিবে, যে কেউ ইচ্ছা করলে এটা দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে এটা পড়ে নিতে পারবেন। তো আমরা আবার ডেফিনেশনে যাই, যেটা বললাম যে অ্যান্টেরিয়র নি পেইন, পেইনের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, নি জয়েন্টের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে যদি পেইন হয় তাহলে আমরা বলবো যে এটা প্যাটেলোফিমোরাল পেইন। মোস্টলি এটাকে বলা হয় কন্ড্রোমেলেশিয়া প্যাটেলি। আমি কন্ড্রোমেলেশিয়া প্যাটেলি নাম নিয়ে অনেক। তো কন্ড্রোমেলেশিয়া শব্দের অর্থটা হলো কন্ড্রো মিনস কার্টিলেজ। কার্টিলেজ কোন কার্টিলেজটা? সেটা হলো যে আর্টিকুলার কার্টিলেজ, প্যাটেলার ভিতরে ইনার সারফেসে যে আর্টিকুলার কার্টিলেজটা থাকে সেটা, এবং ফিমারের যে আর্টিকুলার এরিয়াটা আছে, আর্টিকুলার সারফেসটা, এটা যে হাইলাইন কার্টিলেজ দ্বারা কভারিং থাকে, সেই কার্টিলেজটাকে মিন করেছে, বোঝাচ্ছে। তো কন্ড্রোমেলেশিয়া, কন্ড্রো মানে এখানে আর্টিকুলার কার্টিলেজ অফ দ্য প্যাটেলা অ্যান্ড ফিমার। ম্যালেশিয়া শব্দের অর্থ হলো সফটনিং। এটা যতখানি শক্ত থাকার কথা, যতখানি হার্ড থাকার কথা, যতখানি
রিজিড থাকার কথা, এটা তার চেয়ে অনেক বেশি সফট হয়ে যায় সামহাও। কীভাবে হয় আমরা দেখব পরে। সফট হয়ে যায়, সেটাই হলো কন্ড্রোম্যালেশিয়া। যদিও শুধুমাত্র প্যাটেলার কার্টিলেজটাই ডিস্ট্রাকশন হয় না, ফিমারের কার্টিলেজটাও ক্ষয় হয়, তারপরেও এটার নাম কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি। আচ্ছা, এখানে টুডে অর্থোপেডিক্স একটা কথা বলেছে যে কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি অ্যান্ড patellofemoral arthritis are secondary to damage or softening articular cartilage of the patellofemoral জয়েন্ট। প্যাটেলোফিমোরাল যে জয়েন্টটা আছে সেটার আর্টিকুলার কার্টিলেজটার সফটনিং, প্রথমে এটা সফট হবে, ভঙ্গুর হবে, ফ্র্যাজাইল হবে, তারপরে এটা ড্যামেজ হবে, এরোশন হবে, ক্ষয় হবে। আচ্ছা, এই অনুযায়ী আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, দুটা ফেজে ভাগ করতে পারি। প্রথম যে ফেজটা আছে, প্রথম ফেজে শুধু কার্টিলেজের এরেশন হবে, কার্টিলেজে ক্ষয় হবে, ইনফ্লামেশন হবে, সফটেনিং হবে। সেই জন্য এটার নাম আমরা বলবো যে কন্ড্রোম্যালেশিয়া। এটা সাধারণত যেটা হয়, কন্ড্রোম্যালেশিয়াটা হয় 20 থেকে 40 বছর বয়সের মধ্যে। পরবর্তীতে এই ক্ষয়টা যদি অব্যাহত থাকে, তাহলে এইটা আমরা বলবো এটাকে প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস। 40 বছরের পরে যদি এই পেইনটা কন্টিনিউ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস। আমরা দুইটা ফেজে ভাগ করেছি, একটা হলো কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি ফেজ 1। ফেজ 1-এ সেটা হলো 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত। 20-এর আগে সাধারণত এটা হয় না, আর 40-এর পরে যদি হয় সেটাকে আমরা বলবো প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস। তো কন্ড্রোম্যালেশিয়া আমরা প্রথমে যেটা বলবো যে কন্ড্রোম্যালেশিয়া এইটা আর্টিকুলার কার্টিলেজকে ড্যামেজ করবে, ক্ষয় করবে। আর যদি এর পরবর্তীতে এটাকে মানে বোনে চেঞ্জটা হয়ে যায়, বোন ক্ষয়, যেটা এরোশন বলবো আমরা, ডিস্ট্রাকশন বলবো, বাংলায় যেটাকে আমরা ক্ষয় বলবো, সেটা হলো প্যাটেলোফিমোরাল আর্থ্রাইটিস। তো অল্প করে আমি একটু কজগুলা একটু বলি, এটাও থিওরিটিক্যাল কথা। সাধারণত মোস্ট কন্ড্রোম্যালেশিয়া প্যাটেলি ইডিওপ্যাথিক, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু ট্রমার ঘটনা থাকে, নি জয়েন্টে যদি ট্রমা থাকে। ওবেসিটি, ওভারওয়েট একটা অনেক বড় সড়ো কারণ। নি জয়েন্টে যে কোনো ধরনের সার্জারি যদি হয়, প্লাস্টার বা অন্য কোনো কারণে, ফ্র্যাকচার বা প্লাস্টার বা অন্য কোনো কারণে যদি অনেক দিন পর্যন্ত নি জয়েন্টটা ইমোবিলাইজ থাকে, অথবা অন্য ধরনের সাইনোভিয়াল প্রবলেম থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে সাইনোভিয়াল জয়েন্টে এফেক্টেড হয়, সেই ধরনের প্রবলেমগুলো অনেকগুলো কজ থাকে। তো কজ আমাদের খুঁজে আর খুব বেশি দরকার নাই, আমরা যেটা করব। আচ্ছা, আরেকটু আমরা বলি যে আমি প্যাথোলজিটা বলে আমরা প্র্যাকটিক্যাল ইয়েতে যাব। ব্যাকগ্রাউন্ড জানতে হবে, না জানলে আমরা ট্রিটমেন্ট করাটা খুব একটু টাফ হয়ে যাবে। প্যাথোলজিটা হলো যে কোনো কারণেই হোক না কেন মাস্কুলার ইমব্যালেন্স হবে, উইকনেস হবে। মাস্কুলার ইমব্যালেন্স, উইকনেস, এটা গ্লুটিয়াল রিজিয়ন থেকে শুরু করে থাইয়ে, লোয়ার লিম্বে, ওই থাই পর্যন্ত, গ্লুটিয়াল রিজিয়ন অ্যান্ড থাইয়ের 4টা কম্পার্টমেন্ট, এদের প্রথমত হলো মাস্কুলার ইমব্যালেন্স হবে। মাস্কুলার ইমব্যালেন্স হওয়ার পরে যেটা হবে পরবর্তীতে, কোয়াড্রিসেপস উইক হবে এবং কিউ অ্যাঙ্গেল একটা জিনিস আছে, কোয়াড্রিসেপস অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা ইমব্যালেন্স হবে। হওয়ার পরে প্যাটেলাটা হয় ল্যাটারালি শিফট হয়ে যাবে, অথবা ল্যাটারালি রোটেশন হয়ে যাবে, অথবা ল্যাটারালি টিল্টেড হয়ে যাবে। প্রথম জিনিসটা হলো মাস্কুলার উইকনেস, যে কোনো কারণেই মাস্কুলার উইকনেস হবে। তারপরে একটা নি জয়েন্টের একটা অ্যালাইনমেন্টের একটু সামান্য সমস্যা হবে, অ্যান্ড দেন ফাইনালি যেটা হবে প্যাটেলার শিফটিং হবে। তো এই হলো আমাদের অলমোস্ট থিওরিটিক্যাল কথা। তা আমরা কিছু ছবি দেখব, ছবি দেখে বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল বিষয়টাতে যাব, ক্লিনিক্যাল বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন যে
ছবি। এটা হলো নর্মাল প্যাটেলার বা প্যাটেলোফিউমারাল জয়েন্ট। আমি ছবিটা একটু বড় করার চেষ্টা করি। এটা হলো প্যাটেলোফিউমারাল জয়েন্ট, এটা নর্মাল জয়েন্ট। যখন এটা কন্ড্রোমেলেশিয়া হয়ে যাবে তখন এরকম একটা চেহারা ধারণ করবে। এখানে ইরোশন, স্ক্লেরোসিস এই জিনিসগুলো দেখা যাবে। তারপর আমরা আরও কিছু ছবি আছে। এটা হলো নর্মাল, আমাদের যে ইয়েটা নর্মাল আমরা দেখব। নর্মালি যদি দেখি তাহলে আমরা এর ছবিটা দেখব। এটা হলো ফিমোরাল যে ইয়েটা আছে, ফিমারের যে আর্টিকুলার কার্টিলেজটা, এইটার চেহারা এরকম, এবং প্যাটেলার ভিতরের যে আর্টিকুলার কার্টিলেজ এটা অনেক স্মুথ। তো এটা হাইপোথেটিক্যালি এরকম হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বেশি। আমি চেষ্টা করি একটু বড় করার। এই হলো কার্টিলেজটা ইরোশন হয়ে যাচ্ছে, স্ক্লেরোসিস, সাফরেনিং হচ্ছে, ইরোশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এবং পরবর্তী স্টেজে যেটা হয় কার্টিলেজটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গিয়ে ভিতরের যে বোন আছে সেই বোনটা ওপেন হয়ে যায়। সেই বোনটা ওপেন হয়ে গিয়ে এইখানে দেখেন, এইখানে এই কার্টিলেজ এটা ফিমারাল কার্টিলেজ অথবা এইটা প্যাটেলার কার্টিলেজ, দুটো ক্ষেত্রেই এই কার্টিলেজ যেটা আছে এটা ক্ষয় হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। অ্যান্ড দেন যেটা হয় যে বোনটা ওপেন হয়ে যায়। যখনই বোনটা ওপেন হয়ে যায়, বোনে ওরেশন হবে, তখন এটার নাম হয়ে যাবে প্যাটেলোফিউমারাল আর্থাইটিস। এর আগ পর্যন্ত শুধুমাত্র কার্টিলেজ যদি থাকে তাহলে এটাকে কন্ড্রোমেলেশিয়া প্যাটেলে বলি আমরা। ওকে, আরেকটা জিনিস আমরা দেখব, যেটা বলছিলাম যে প্যাথোলজিটা কী হয়। এটা হলো আমার নর্মাল অ্যানাটমি। আমরা দেখতে পাচ্ছি যে নি জয়েন্ট যেটা আছে একদম মিডিয়ালি প্যাটেলাটা থাকে। প্যাটেলাটার সিচুয়েশান বা অবস্থানটা একেবারেই মিডিয়ালি থাকে। এই পাশ থেকে এই পাশে আমরা দেখি যে ডিস্টেন্সটা একদম সেম। পরবর্তীতে যেটা হয়, যদি প্রবলেম হয়, মাসকুলার ইমব্যালেন্স হয়, সবার আগে যেই ঘটনাটা ঘটে সেটা হলো কিউ অ্যাঙ্গেল। কিউ অ্যাঙ্গেলটা বেড়ে যায়। সাধারণত কিউ অ্যাঙ্গেল 5 থেকে 15 ডিগ্রি থাকে। কিউ অ্যাঙ্গেলটা কি আমি আগে একটু বলি। এটা হলো আমরা যদি ফিমারের লং অ্যাক্সিস ধরে একটা সরল রেখা আঁকি প্যাটেলার সেন্টার পর্যন্ত, আরেকটা হলো যে আমাদের টিবিয়ার লং অ্যাক্সিস ধরে আমরা যদি একটা সরল রেখা আঁকি তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। আপনারা জানেন যে সবাই যে ফিমারটা একটু অবলিকলি থাকে, নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনটাই হলো একটু অবলিক, বাট টিবিয়ার নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনটা দেখা যাচ্ছে সেটা অলমোস্ট ভার্টিক্যাল, কমপ্লিটলি ভার্টিক্যাল থাকে। তো এই অবলিকিটি অ্যান্ড ভার্টিক্যাল পজিশনের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এইটাই কিউ অ্যাঙ্গেল। এটাকেই বলা হচ্ছে কোয়াড্রিসেপস অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 5 ডিগ্রি টু 15 ডিগ্রি থাকে। এর চেয়ে বেশি যদি হয় তখনই এই নানান রকমের প্রবলেম দেখা দেয়, এই প্যাটেলাটার শিফটিং হয়। আমি দেখি আরও, এই যে এখানে যে ছবিটা আছে দেখা যাচ্ছে যে প্যাটেলাটা মিড লাইন থেকে ল্যাটারালি শিফট করেছে। শুধু তাই না, এটা তো শুধুমাত্র শিফট হয়, অনেক সময় টিল্টিং হয়ে যায়, একটু উপরের দিকে উঠে যায়, আবার অনেক সময় দেখা যায় রোটেশন হয়ে যায়, ল্যাটারালি রোটেটেড হয়ে যায়। তো আমি অলমোস্ট আমাদের 20 মিনিট সময় চলে গেল। আমি একটু সংক্ষিপ্ত কতক্ষণে শেষ করতে পারবো। আমি এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক আছেন 24 জন। আমি একটু নার্ভাস ফিল করছি আসলে। জীবনে ক্লাস তো অনেক নিয়েছি, অনেক বিষয় নিয়ে ক্লাস নিয়েছি, অনেক, নট অনলি ফিজিওথেরাপি, মেডিকেল সায়েন্স, অনেক কিছু, এর বাইরে অনেক কিছু নিয়ে কথা বলেছি। কিন্তু পাশ করা ডাক্তারদের ক্লাস নেওয়া এটাই জীবনে প্রথম। তো সেই কারণে খুব বেশি নার্ভাস অ্যান্ড অল এক্সাইটেডও বটে। 100% আমি
আমি কি বলে এটাকে খুশি অবশ্যই। আচ্ছা, একটা এসছে, কমেন্ট এসছে, স্যার স্ক্রিন শেয়ার করা যায় না। আমি আসলে ফেসবুক লাইভে স্ক্রিন শেয়ার করা যায় কিনা আমি ঠিক জানি না। সে কারণে আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি যে ম্যাটেরিয়ালটা দেখে মানে রেডি করেছি, যেটা দেখে এখন কথা বলছি, এটা আমি দিয়ে দিব। দিয়ে দিলে গ্রুপে পাওয়া যাবে, এটা যে কেউ পরবর্তীতে নিতে পারবে ইনশাল্লাহ। এবার আমি একটু প্র্যাকটিক্যাল কথাবার্তায় যাই। আমি যা যা বললাম, আমাদের কাছে যে পেশেন্ট আসবে, সে পেশেন্ট অ্যাকচুয়ালি এসে আমাকে নামও বলবে না, প্যাথোলজিও বলবে না, সে এটার মানে এটা কী হয়েছে, কন্ডিশন, ডায়াগনোসিস, সেগুলো আমাকে কিছুই বলবে না। আমাকে খুঁজে বের করতে হবে। পেশেন্ট আসবে, অবশ্যই পেশেন্ট কী করবে, পেশেন্ট এসে আমাকে বলবে যে হাঁটুতে ব্যথা। পেশেন্ট এসে আপনাদেরকে বলবে হাঁটুতে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। আমাদেরকে পেশেন্ট তার সাথে সাথে আর কিছু কথা বলতে পারে, তার আর কিছু প্রবলেমের কথা বলতে পারে, অথবা নাও বলতে পারে। আমাদেরকে কি করতে হবে, তাকে কিছু প্রশ্ন করে সেটা বের করে নিতে হবে। যেমন এখন আমরা বলবো যে পেশেন্ট এসে কী বলতে পারে, সিমটমগুলো কী কী। পেশেন্ট বলবে, মোস্ট পেশেন্ট বলবে যে আমার একটা ডাল পেইন, অ্যাকিং পেইন বা ডাল পেইন বা আমার একটা ডিসকমফোর্ট। এটা কোথায়, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নি জয়েন্টের সামনের দিকটায়। প্যাটেলা তো বলবে না, সে বলবে যে এইটার এই জায়গাটায়, এই সামনের দিকটায়, সে মোস্টলি সামনের দিকে বলবে। অ্যাকিং বা ডাল পেইন সামনের দিকে, নি জয়েন্টের সামনে, অ্যান্টেরিয়র এই একটা পেইনের কথা বলবে। তো এই পেইনটা কখন হয়, সবচেয়ে বেশি হয় কখন, যখন আমি বসি, লম্বা সময় ধরে বসে থাকি, অথবা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলতে পারে সেটা হলো যে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব বেশি সমস্যা হয়। বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ মুসলিম, তারপরে হিন্দু। মুসলিমরা যেটা বলে যে নামাজ পড়তে গেলে আমার প্রবলেম, ভাজ করতে পারি না, নামাজ বৈঠকে যখন বসি, আত্মাহিয়াতে যখন পড়তে যাই, সেই সময়টায় আমার অনেক ব্যথা হয় শেষের দিকটায়। অনেক হিন্দু লোকজন আছেন, তারা বলে যে আমরা যখন পূজা করি, পূজার শেষের দিকে আমার এই প্রবলেমটা হয়, সিঁড়ি দিয়ে নামতে গেলে প্রবলেম হয়। অনেকেই বলে যে আমি কমর ইউজ করতে হয়, আমি বাধ্য হই, আমি প্যান ইউজ করতে পারি না, প্যান ইউজ করতে গেলে পেইন হয়। আরেকটা জিনিস বলতে পারে, সেটা হলো যে তারা যে বলে যে মাঝে মধ্যে হাঁটুটা ভেঙে আসে, গিভিং ওয়ে, দ্য পেশেন্ট মে সে গিভিং ওয়ে ফিলিংস, গিভিং ওয়ে, হাঁটুটা ভেঙে আসতে চায়। আর এখানে একটা কথা বলি, সেটা হলো যে এই যে ভেঙে আসতে চায়, কেন ভেঙে আসতে চায়, আমরা অ্যানাটমিতে একটা জিনিস পড়েছিলাম, সেটা হলো যে নি লকিং বলে একটা ব্যাপার আছে। আমরা যখন হাঁটি, আমরা যখন দাঁড়াই, স্ট্যান্ডিং স্টিল দাঁড়াই, তখন নি লকিং হয়, নিটা একটু সামান্য হাইপার এক্সটেনশন হয়, দ্যাট ইজ অলমোস্ট 5 to 10 ডিগ্রির মতো হাইপার এক্সটেনশন হয়। হওয়ার পরে নিটা সামান্য একটু রোটেট হয়, মিডিয়ালি ল্যাটারালি রোটেট হয়, হলে নিটা লক হয়ে যায়। লক হয়ে গেলেই আমরা খুব স্ট্যাবল ফিল করি, আমাদের নি জয়েন্টের স্ট্যাবিলিটিটা। তো এইটা করে মেনলি হলো কর্ডিসেপসেরও ভাস্টাস মিডিয়ালিস যেটা আছে, ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস বলে একটা, মানে ভাস্টাস মিডিয়ালিস মাসলেরই একটা ফাইবার, কিছু ফাইবার আছে, এটা ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস। এই অবলিকাসটা উইক হয়ে যায়, উইক হয়ে গেলে সেই লকিংটা করতে পারে না বলে ওই পেশেন্টের হাঁটতে গেলে ভেঙে আসে। দেখা গেলো যে সিঁড়ি দিয়ে কেউ পড়েও যায়, সিঁড়ি দিয়ে মানে হাঁটুটা ভেঙে আসতে চায়। আমরা নর্মালি যারা আছি তারা নি জয়েন্টটা যখন দাঁড়াই সাধারণত আমরা খুব বেশি স্টেবল ফিল করি। নিটা আমরা ধাক্কা দিলেও দেখা যায় যে আমাদের ভাঙে না, আমরা পড়ি না, কিন্তু এইখানে পড়ে যায়। কেন পড়ে যায়? একটাই কারণ, কর্ডিসেপস উইক হয়। কর্ডিসেপসের মধ্যে ভাস্টাস মিডিয়ালি সেটারও যেটা ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস বলে যে ফাইবারগুলো আছে সেগুলো উইক হয়ে যায়, ফলে নিটা লকিং হয় না, এই কারণে সমস্যা হয়। কখনো কখনো সোয়েলিং হতে পারে। কেন সোয়েলিং হয়? সোয়েলিং হয় যে সেখানে ইনফ্লামেশন থাকে, অ্যাকিউট ইনফ্লামেশন থাকে, সেই জন্য সোয়েলিং হয়।
আর পেশেন্ট বসা থেকে উঠতে গেলে, বিশেষ করে যখন প্যানে আমরা বসি, স্কোয়াটিংয়ের মতো করে যদি আমরা বসে যাই, তো যখন প্যান থেকে উঠতে যায় তখন আটকে যায়, এক ধরনের লকিং সেন্সেশন হয়, এক ধরনের ফিলিং হয় যে আটকে গেছে, লকিং বা স্টিফনেসের মতো একটা সেন্সেশন হয়। এই সমস্ত জিনিসগুলা পেশেন্ট এসে বলতে পারে, নাও বলতে পারে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। নাম্বার 1 হলো যে সিঁড়ি দিয়ে নামতে গেলে কোনো পেইন হচ্ছে কি, নাম্বার 2 হলো যে নামাজ পড়তে কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্যানে বসতে, নিচে ফ্লোরে বসতে, স্কোয়াটিং করতে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো সোয়েলিং, ফোলা আছে কিনা, এই জিনিসগুলো হাঁটতে গেলে হাঁটু ভেঙে যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আমাকে করতে হবে, পেশেন্টকে করে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ আসলে তাই। তো আমরা যদি এরকম হয় তো ভালো, আর যদি না হয়, আরেকটা জিনিস হলো অনসেটটা খুব ইম্পর্টেন্ট, আমরা মিস করেছি। অনসেটটা হবে গ্র্যাজুয়াল, অবশ্যই গ্র্যাজুয়াল অনসেট হবে। আর এটা হবে যদি আমার কাছে 60 ইয়ার্সের কোনো পেশেন্ট আসে, তারপরেও তার কাছে হিস্ট্রি পাওয়া যাবে যে হ্যাঁ তার 10 বছর ধরে, 20 বছর ধরেই একটু একটু করে পেইন হচ্ছে, তো অবশ্যই অনসেটটা গ্র্যাজুয়াল হবে এবং অল্প বয়সেই শুরু হয়, সাধারণত 20-30 এই বয়সেই শুরু হয়। তখন মারাত্মক না হলেও এমন হতে পারে যে 40 বছরে অনেক মারাত্মক, আবার এমন হতে পারে যে 60 বছরে হয়েছে, তখন দেখা যাচ্ছে যে পেট্রোলিফিউমারাল আর্থারাইটিস নিয়ে আসছে, কিন্তু তার আগে অবশ্যই কন্ড্রোমেলেশিয়া থাকতেই হবে। কন্ড্রোমেলেশিয়ার সেকেন্ডারি স্টেজ হলো এটা। সো আমরা এই পাস্ট হিস্ট্রিটাও আমরা নিব যে আগে পেইনটা ছিল কি না এরকম, এবং এটা গ্র্যাজুয়াল অনসেট কিনা। একটা প্রশ্ন আসতে পারে যে আমরা জানি যে কার্টিলেজ যেটা আছে, আর্টিকুলার কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, এদের তো নার্ভ সাপ্লাই নাই, তাহলে পেইন কেন হবে? যখন কার্টিলেজ ইরোশন হবে, সফটনিং হবে, ক্ষয় হবে, ডিজেনারেশন হবে, তখন কার্টিলেজে পেইন কেন হবে? আমরা পেইন কেন ফিল করবো যেহেতু কার্টিলেজে কোনো নার্ভ নাই, নার্ভ সাপ্লাই নাই। অ্যাকর্ডিং টু আমরা অ্যানাটমিতে এগুলো পড়ে এসছি। তো আসলে ঘটনাটা হলো যে যখন ইরোশন হয় তখন একটা তো হলো যে ইরোশন হতে হতে জয়েন্টটা ক্ষয় হয়ে গেলো, বোনের ধরে ফেললো, বোনটাকে ধরে ফেললো, এটার জন্য পেইনটা হবে। বোন তো আমরা জানি যে এক্সট্রিমলি পেইন সেন্সিটিভ, এক্সট্রিমলি নার্ভ সাপ্লাই, অনেক নার্ভ সাপ্লাই থাকে, এটা একটা। আরেকটা হলো যে সাইনোভিয়াল মেমব্রেনে যখন ওই জায়গায় ইরোশন হচ্ছে, যেখানে অ্যাবনর্মালিটিতে তো ইনফ্লামেশন হয়, ওই জায়গাটাতে ইনফ্লামেশন হবে, এবং অ্যাডজাসেন্ট সাইনোভিয়াল মেমব্রেন যেটা আছে, সাইনোভিয়াল মেমব্রেন, জয়েন্ট ক্যাপসুল, এদের ইনফ্লামেশন হবে, সাইনোভিয়াল মেমব্রেনে ইনফ্লামেশন হবে। আর সাইনোভিয়াল মেমব্রেনে নার্ভ সাপ্লাই অনেক বেশি পেইন সেন্সিটিভ হয়। তো সেই কারণেই যেটা হয় যে যখনই কার্টিলেজে ইরেশন হয় তখন সাইনোভিয়াল মেমব্রেনে ইনফ্লামেশন হয়, এবং সাইনোভিয়াল মেমব্রেনে যেহেতু অনেক বেশি পেইন নার্ভ এন্ডিং থাকে, সেই কারণে ওটা অনেক বেশি পেইন সেন্সিটিভ হয়ে যায়। আচ্ছা, অনেক সময় চলে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, আমরা একটু সাইনে যাই। ট্রিটমেন্টের পার্টটা তো আরও অনেক বড়, অনেক দেরি করে ফেলছি আমি জানি না আপনাদের বোরিং লাগছে কি না। তো আমরা পেশেন্টকে যেটা দেখব, পেটেলাটা মুভমেন্ট করলে ক্রিপিটেশন হবে, পেটেলাটা মুভমেন্ট করলে পেশেন্টটা পেইন ফিল করবে, ক্রিপিটেশন তো হবেই। আমরা দেখব কোয়াড্রিসেপস মাসলে ওয়েস্টিং থাকতে পারে যদি লম্বা সময় ধরে কন্ডিশনটা থাকে, অনেক পুরনো ব্যথা বা পুরনো প্রবলেম যদি হয়, ওয়েস্টিং থাকতে পারে। আরেকটা হলো যে যেখানেই পেইন থাকবে, হোয়ার দেয়ার ইজ পেইন দেয়ার ইজ মাসল স্পাজম, দ্যাট ইজ ওয়াই এই নি জয়েন্টের আশেপাশের মাসলগুলো টাইটনেস থাকবে এবং স্পাজম থাকবে। আমরা যখন মাসলগুলো পালপেট করব আমরা দেখব যে এটা টাইট হয়ে আছে। তারপর যেটা আমরা দেখব যে প্যাটেলা দুটো শিফট হতে পারে, প্যাটেলার শিফটিং হতে পারে, মিডিয়ালি বা ল্যাটারালি হতে পারে। আরেকটা জিনিস আমরা করব যে কিউ অ্যাঙ্গেলটা, যদি কেউ পারেন কিউ অ্যাঙ্গেলটা মেজার করতে ভালো, না হলে জরুরি না। আমি স্পেশালি দুটো ডেভিড ম্যাগির যে বইটা আছে, অর্থোপেডিক ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যে বইটা, ডেভিড ম্যাগি, এই বইয়ে অনেকগুলো টেস্টের কথা বলা আছে। আমি আমার এই লিটারেচার যেটা আমি রেডি করেছি, এখানে ম্যাগির বইটার যে কয়টা পৃষ্ঠার মধ্যে আছে জিনিসটা, ওটার ছবি দিয়ে দিয়েছি, কেউ চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা ম্যাগির বইটা কালেক্ট করে পড়ে নিতে পারেন।
আমি দুটো টেস্টের কথা বলবো। একটা টেস্ট হলো স্কোয়াটিং টেস্ট। আমরা পেশেন্টকে স্কোয়াটিং করাই। স্কোয়াটিং মানে প্যানে বসে টয়লেট করার যে পজিশনটা আছে, নিচে বসে টয়লেট করার যে পজিশন, এইটাকে বলে স্কোয়াটিং। এই স্কোয়াটিং টেস্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে পেশেন্টকে বলি যে আপনি বসেন, অ্যান্ড দেন বলি যে 1 মিনিট আধা মিনিট ওয়েট করেন এবং উঠে আসেন। ওই উঠে আসার সময় পেশেন্টের কয়েকটা জিনিস হয় যে সেখানে সে ক্রিপিটেশন ফিল করতে পারে, পেইন ফিল করে, এবং সে ওই যে একটা স্টিফনেসের মতো ফিল করবে। এটা একটা। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট সেটা হলো ক্লার্ক টেস্ট। ক্লার্ক টেস্ট যেটা বলে যে ক্লার্ক টেস্ট ক্ষেত্রে যেটা করতে হয়, আমরা পেশেন্টকে সুপাইন লাইনে শোয়াবো। শোয়ানোর পরে সেই পেশেন্টটা কে আমরা বলবো যে আপনি নি জয়েন্টটা এক্সটেন্ড করেন, নি জয়েন্টটা ফুল এক্সটেন্ড করেন বা কোয়াড্রিসেপসকে আপনি শক্ত করেন, অ্যান্ড দেন আমরা এই পেটেলাটাকে গ্লাইডিং করব, উপরে নিচে সাইড টু সাইড, ডানে বামে গ্লাইড করবো। এবং যখন আমরা গ্লাইড করব তখন পেশেন্ট এক্সট্রিম পেইন ফিল করবে, চিৎকার দিয়ে উঠবে। তো ক্লার্ক টেস্টটা আমি আবার একটু রিপিট করি। সেটা হলো যে পেশেন্ট সুপাইন লাইনে শোবে, শোয়ার পরে আমি তাকে বলবো আপনি নি জয়েন্টটা এক্সটেন্ড করেন, ফুল এক্সটেনশানে নিয়ে যান। নি জয়েন্টটা নিয়ে যাওয়ার পরে আমি পেটেলাকে সামান্য কম্প্রেশন দিতে পারি ফিমারের উপরে, সামান্য একটু কম্প্রেশন দিয়ে উপরে নিচে ডানে বামে গ্লাইড করব। গ্লাইড করলে যেহেতু ওখানে ইরেশন আছে এবং আর্টিকুলার সারফেসগুলো খুব ক্লোজ কন্ট্যাক্টে চলে আসে, অ্যান্ড দেন যেহেতু আমি যখন গ্লাইড করব তখন ওদের মধ্যে ফ্রিকশন হবে এবং ফ্রিকশনে অনেক পেইন হবে। কেন হতে পারে সেটা হলো ওই যে কার্টিলেজে ঘষা লাগলে পেইন হবে না, কার্টিলেজের কারণে ক্ষয় হয়ে যদি ইয়েটা হয়ে যায়, বোনটাকে ইরেশন হয়ে যায়, তখন এটা পেইন হয়ে যাবে, পেইন হবে, পেইন ফিল করবে। আচ্ছা, এতক্ষণ যা বললাম যে পেশেন্টের হিস্ট্রি, পেশেন্টের সিমটম এবং সাইন, এগুলো দিয়ে এটা ডায়াগনোসিস করা, কনফার্ম হওয়াটা সম্ভব, এটা কনফার্ম হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও আমরা যদি কেউ চাই যে আমরা কি করব, ইনভেস্টিগেশনে যদি যেতে চাই, তাহলে আমরা এক্স-রে দিতে পারি। এটা নর্মাল এক্সরে দিলে হবে না, এটাকে স্কাইলাইন ভিউ দিতে হবে। স্কাইলাইন ভিউ, এক্সরে নি জয়েন্ট স্কাইলাইন ভিউ যদি দেই, তখন আমরা দেখব যে প্যাটেলাটা মধ্যে ইরেশন আছে। অথবা আমরা যেটা করতে পারি, আর্থ্রোস্কোপি করতে পারি নি জয়েন্টের। আর্থ্রোস্কোপি করলেও আমরা এটা দেখতে পারবো। আমি একটি ছবি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাটেলার নিচের সারফেসটা, ভিতরের সারফেসটা, যেখানে লাল রঙের অ্যারোটা দেখা যাচ্ছে। আপনারা দেখেন নিচের সারফেসটা অনেক স্মুথ। এক্সরে যদি করি, এক্সরেতেও আমরা, এটা অ্যাকচুয়ালি আর্থোস্কোপির ছবি, নিচের সারফেসটা অনেক স্মুথ অ্যান্ড একটা লাইন বরাবর আছে। কিন্তু যদি কন্ড্রোমেলেশিয়া থাকে তাহলে এক্সরেতেও আমরা এরকম একটা শ্যাডো দেখতে পাবো, এরকম এবড়ো খেবড়ো যে চেহারাটা আছে, এরকম দেখেন অনেক বেশি। এটা ইরেশন, সফটেনিং তো আছে, সফটেনিং, ইরেশন, এবড়ো খেবড়ো অবস্থা আছে, এরকম আমরা দেখতে পাবো। তবে আমি বলবো যে এটা জরুরি না আমাদের যে আমাদের ডায়াগনোসিস যেতে হবে, ইনভেস্টিগেশনে যেতে হবে, এটা জরুরি না। তো আমরা অনেকখানি টাইম স্পেন্ড করে ফেলেছি, আমরা এটা ট্রিটমেন্টে যাব, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের ডায়াগনোসিস করলাম আমরা এতক্ষণ ধরে, আমরা এখন ট্রিটমেন্ট পড়ব। ট্রিটমেন্টটা একটু বেশি লম্বা সময় ধরে নেওয়ার কথা ছিল, দেখি আগামী 10 মিনিটে শেষ করতে পারি কি না। দয়া করে বোর হয়েন না, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছিলাম আধা ঘন্টার মধ্যে শেষ করতে। ট্রিটমেন্টটাকে কয়টা ভাগে ভাগ করব আমরা? 4-5টা ভাগে ভাগ করব। সর্বপ্রথম হলো ড্রাগ থেরাপি, ওষুধ দিলে ভালো, খুবই ভালো। একটা ওষুধ আমরা দিবই, সেটা হলো কার্টিলেজ প্রোটেক্টিং ড্রাগ, যেটা হলো যে গ্লুকোজামাইন অ্যান্ড কন্ড্রয়টিন সালফেট সমন্বয়ে যে ওষুধটা আছে, এইটা
1 থেকে 2 মাসের জন্য দিব পেশেন্টকে। এটা দিলে খুবই ভালো। এটা শুধুমাত্র নি জয়েন্টের জন্য না, অন্যান্য জয়েন্টের যত কার্টিলেজ আছে বডিতে সবগুলোর জন্যই পেশেন্টের কাজে আসবে, উপকারে আসবে। সুতরাং আমরা কার্টিলেজ প্রোটেক্টিভ ড্রাগ যেটা আছে সেটা আমরা দিব। আর একটা জিনিস হলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যদি দেই আমরা, খুবই ভালো হয়। ইনিশিয়ালি 5 থেকে 7 দিন যদি আমরা, আমি মেইনলি ন্যাপ্রক্সেন দিয়ে ট্রাই করি। মেইনলি ন্যাপ্রক্সেন অথবা এসিক্লোফেনাক দিয়ে আমরা করি, এসিক্লোফেনাক দিয়ে অথবা ন্যাপ্রক্সেনের রেজাল্ট খুব ভালো হয়। ন্যাপ্রক্সেন 5 থেকে 7 দিন দিলে খুব ভালো চমৎকার রেজাল্ট হয়। আমরা এর মধ্যে ফিজিওথেরাপিটা চালিয়ে যাব, কিন্তু ওষুধটা চললে দুটা মিলে খুব ভালো কাজ হয়। একটা জিনিস হলো যে পটেনশিয়েশন, ফার্মাকোলজিতে আমরা পড়েছি পটেনশিয়েশন বলে একটা শব্দ আছে, এটা অনেকটা আমি বুঝাই এইভাবে যে 2+2 = 5। আমরা ফিজিওথেরাপি এবং এই ড্রাগ, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই দুটো জিনিস একসাথে যদি দেই তাহলে ভালো রেজাল্ট পাবো। 2+2 = 5। তাহলে আমরা বললাম 2 ধরনের ড্রাগ। 1 নম্বর হলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, 2 নম্বর হলো কার্টিলেজ প্রোটেক্টিভ ড্রাগ। ওকে, তাহলে এই দুটা আমরা দিব। আমরা ইলেকট্রোফিজিক্যাল মডালিটিস ইউজ করব আমরা সমস্ত কিছু ট্রিটমেন্টের মধ্যে। ফিজিওথেরাপি যত ট্রিটমেন্ট আছে সব কিছু সমন্বয়ে ট্রিটমেন্ট করব। আমরা শুধু ম্যানুয়াল থেরাপিতে যাব না, শুধু ইলেকট্রোথেরাপি বা ইলেকট্রোফিজিক্যাল মডালিটিসের মধ্যেই বসে থাকবো না, অনেক কাজ আছে। তো ইলেকট্রোফিজিক্যাল মডালিটিসের মধ্যে আমরা যেটা করব, আইএফটি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, চমৎকার কাজ করে। পেটেলার সামনের দিকে, নি জয়েন্টের সামনের দিকে আমরা আইএফটি দিব, খুবই ভালো কাজ করে। তারপরে আমরা দিব আল্ট্রাসাউন্ড, মাস্ট দিব, আল্ট্রাসাউন্ড দিবই দিব। আল্ট্রাসাউন্ড আমরা দিবি সবচেয়ে ভালো হয় আমরা যদি নি জয়েন্টের পিছনে আল্ট্রাসাউন্ড দিই। তো আল্ট্রাসাউন্ডের অ্যাপ্লিকেশান নিয়ে অনেক কথা আছে, যদি সময় পাই কখনো ইনশাল্লাহ কথা বলবো। আল্ট্রাসাউন্ড আমরা নি জয়েন্টের পিছন দিকে দিব, তাহলে রেজাল্টটা ভালো আসবে। তৃতীয় মডালিটিস যেটা ইউজ করবো সেটা হলো আইস। দুটো কারণে আমরা আইস ইউজ করব। প্রথমত, যে আইসটা ইনফ্লামেশন দূর করতে সাহায্য করবে। যেহেতু ইনফ্লামেশন আছে, অ্যাকিউট স্টেজ আছে, সেক্ষেত্রে আইস বা ক্রায়োথেরাপি খুব ভালো কাজ করবে। এটা একটা। 2 নম্বর হলো যে আমরা কিছু এক্সারসাইজ করাবো পেশেন্টকে, কিছু গ্লাইডিং এক্সারসাইজ করাবো, কিছু স্ট্রেচিং করাবো। এই কারণে কিছু অ্যাকিউট কন্ডিশন তৈরি হবে। তো সেইখানে আমরা যদি আইস অ্যাপ্লাই করি তাহলে খুব ভালো কাজ করবে। তো আমি ইলেকট্রোফিজিক্যাল মডালিটিস যেগুলো আছে এটা আবার রিপিট করি। প্রথমত আইএফটি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি। তবে টেন্স এখানে খুব বেশি ভালো কাজ করবে না, কারণ আমরা জানি যে টেন্স শুধুমাত্র পেইন রিলিফের কাজ করে, আর কিছু করে না। আইএফটি অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, আইএফটির খুব ভালো রোল আছে, সেই কারণে ভালো রেজাল্ট আসবে। আল্ট্রাসাউন্ড থেরাপি দিব আমরা, আর হলো আইস দিব। এক্সারসাইজ কি করাবো পেশেন্টকে? মাস্ট করাতে হবে, পেশেন্টকে এক্সারসাইজের সেশন থাকতেই হবে। আমরা আগে দেখেছিলাম যে বলেছিলাম যে হোয়ার দেয়ার ইজ এ পেইন দেয়ার ইজ এ মাসল স্পাজম থাকলেই মাসল শর্টেনিং হবে। মাসল শর্টেনিং হয়ে কন্ট্রাকচারও হয়ে যেতে পারে কখনো কখনো যদি পুরনো হয়। তো আমার কন্ট্রাকচারকে ট্রিটমেন্ট করার জন্য, অথবা অ্যাকিউট স্টেজে যদি আর্লি স্টেজ হয়, তাহলে কন্ট্রাকচারকে প্রিভেন্ট করার জন্য আমাদের স্ট্রেচিং করতে হবে। আমি কোথায় কিসের স্ট্রেচিং করবো? হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং করবো, কোয়াড্রিসেপসের স্ট্রেচিং করবো, হিপ জয়েন্টের অ্যাবডাক্টর যেটা আছে, থাইয়ের ল্যাটারাল যে কম্পার্টমেন্ট আছে সেখানে যে অ্যাবডাক্টর মাসল আছে সেগুলোর স্ট্রেচিং করতে হবে। তাহলে হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং করবো, কোয়াড্রিসেপসের স্ট্রেচিং করবো, অ্যান্ড করাবো। অ্যান্ড দেন স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাবো। স্ট্রেংথেনিং এটা ওয়েট ট্রেনিং করা যেতে পারে, অথবা অ্যাটলিস্ট আইসোমেট্রিক এক্সারসাইজ। কার কোয়াড্রিসেপসের অনেক বেশি পরিমাণে আমরা দেখেছি যে শুরুর দিকে আমরা পরে আসলাম যে কোয়াড্রিসেপসে উইকনেস থাকে, ওয়েস্টিং থাকে, সেই জন্য আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাবো। মাসল গ্রেডিং করে কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে, হ্যামস্ট্রিংয়ের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে, গ্লুটিয়াই মাসল যেগুলো আছে গ্লুটিয়াই মাসলের স্ট্রেংথেনিং করাতে হবে। কারণ গ্লুটিয়াই মাসল থেকেই অনেক সময় দেখা যায় গ্লুটিয়াই মাসলের উইকনেস থেকে পেলভিক টিল্টিং হয়ে যায়। পেলভিক টিল্টিং হলে সেটা হিপ জয়েন্টের, এই যে বললাম দেখেছিলাম একটু আগে, কিউ অ্যাঙ্গেলের প্রবলেম হয়। কিউ অ্যাঙ্গেল থেকেই এই কন্ড্রোমেলিশিয়া প্যাটেল হতে পারে। সো আমরা এক্সারসাইজ এগুলো করাবো। আরেকটা এক্সারসাইজ আছে মিডিয়াল গ্লাইড অফ দ্য প্যাটেল। আমরা জানি
দেখলাম যে এতক্ষণ যে প্যাটেলাটা ল্যাটারালি শিফট হতে পারে, ল্যাটারালি গ্লাইড হতে পারে, সেজন্য আমরা মিডিয়ালি এটাকে গ্লাইডিং করব। কি করব, কিভাবে করব আমি একটু বলি। এটা পেশেন্টকে আমরা সাইড লাইনে শুয়ে পেশেন্টের যেই পাটা আমরা স্ট্রেচিং করব, গ্লাইডিং করব, সেটা উপরে রাখবো, এমনভাবে সাইড লাইনে শোয়াবো। শোয়ানোর পরে ওই নি জয়েন্টটাকে একটা হাত দিয়ে সাপোর্ট দেবো, নিচে থেকে সাপোর্ট দিয়ে ধরে রাখবো। অ্যান্ড দেন আমরা থাম দিয়ে ওই প্যাটেলাটাকে একটু একটু করে হালকা হালকা করে ওই ডাউনওয়ার্ডস প্রেস করব। সো ওটার যে প্যাটেলার যে লিগামেন্ট বা আমরা যেটা বলি যে মাসলটা যেখানে ইনসারশন হলো সেই জায়গাটায়, এটা অ্যাকচুয়ালি অ্যাপোনিউরোসিস হিসাবেই তো হয়, তো ওইখানে কিছুটা স্ট্রেচিং হয়, গ্লাইডিং হয়, ফলে ও মিডিয়ালি শিফট হতে হেল্প করে এই জিনিসটাকে। তাহলে এক্সারসাইজ তিনটার ব্যাপার, এক্সারসাইজ করাতেই হবে। স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাবো কাকে, মাসেল। আর স্ট্রেচিং করাবো কার, হ্যামস্ট্রিংয়ের, কোয়াড্রিসেপসের, অ্যাবডাক্টর মাসেলের। অ্যান্ড গ্লাইডিং করাবো মিডিয়াল গ্লাইড, প্যাটেলার এটাকে মিডিয়ালি গ্লাইড করাবো। আরেকটা কাজ করাতে হবে আমাদের, টেপিং করাতে হবে। আমরা টেপিং করাবো, যেহেতু আমরা প্যাটেলাটা সরে গেছে, ল্যাটারালি শিফট হয়ে গেছে, আমরা প্যাটেলাকে একটু মিডিয়ালি প্রেস করে একটা টেপ লাগিয়ে দেব। আমি একটু ছবি দেখাই, দেখি। এই হলো টেপিংয়ের ছবি। আমরা টেপিংয়ের অনেক ব্যাপার আছে। এই জায়গায় চুলগুলা সরিয়ে শেপ করে আমরা প্যাটেলাকে মিডিয়ালি শিফট করে ধরে আমরা টেপিং করে দেব। অলমোস্ট 24 আওয়ার্সের জন্য ফিজিওথেরাপি সেশন নেওয়ার জন্য পেশেন্ট যখন আসবে, একদম লাস্টে আমরা টেপ লাগিয়ে দিব, বলবো যে পরের দিন আপনি যখন আবার আসবেন তখন আমরা টেপ খুলে অন্যান্য ট্রিটমেন্টগুলো করে দেব। টেপ খুললে কি হবে, মানে টেপিং করলে কি হবে একটু দেখি ছবিটা। একটা তো আমাদের নর্মালি যেটা হয় যে প্যাটেলাটা শিফট হয়ে যাচ্ছে বাইরের দিকে। আমরা এই যখন টেপ লাগিয়ে দেব, তখন এটা মিডিয়ালি শিফটিং হয়ে যাবে। সময় দ্রুত চলে যাচ্ছে। পেশেন্টকে আমরা কিছু অ্যাডভাইস দেব। কি অ্যাডভাইস দিব, ওই যে প্যাটেলার সাপোর্ট, ব্রেস বা প্যাটেলার সাপোর্ট ইউজ করতে বলবো, আইসোমেট্রিক এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে বলবো। যতদিন পর্যন্ত না ব্যথা ভালো হচ্ছে ততদিন পর্যন্ত পেশেন্টকে বলবো যে সিঁড়ি দিয়ে ওঠানামা কম করবেন বা বন্ধ রাখবেন। আর হলো যে হাঁটাচলা কম করবেন। এক্সেসিভ বেন্ডিং, ফ্লেকশন, যেটা নি জয়েন্টের এক্সেসিভ ফ্লেকশন, কারণ আমরা এক্সেসিভ ফ্লেকশন করলেই দেখা যাচ্ছে যে কার্টিলেজ দুটো, আর্টিকুলার কার্টিলেজ দুটো বেশি পরিমাণে কন্ট্যাক্টে আসছে, ফ্রিকশন হচ্ছে, আরও বেশি ক্ষয় হচ্ছে। সেই জন্য আমরা যতদিন ব্যথাটা ভালো না হচ্ছে ততদিন আমরা এক্সেসিভ ফ্লেকশনটা নিষেধ করব। যেমন আমরা চেয়ারে বসে নামাজ পড়তে বলতে পারি প্রথমে কয়েকদিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। এটা সারা জীবনের জন্য না, পেশেন্টকে আবার সাবধান করে দিতে হবে যে 1-2 সপ্তাহ হওয়ার পরে ব্যথা যখন ভালো হয়ে যাবে তখন এই জিনিসটা আবার করব। আচ্ছা, একটা কোয়েশ্চেন এসছে বদরুদ্দিন হাসান সাকি, স্যার এখানে নি স্ট্যাবিলিটি এক্সারসাইজের মিস অ্যালাইনমেন্ট কারেক্ট করা পসিবল? হ্যাঁ, আমি তো তাই বললাম যে এই যে স্ট্যাবিলিটি এক্সারসাইজ যেটা, এটা অ্যাকচুয়ালি আলাদা করে করার দরকার নেই। মাসলগুলো যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, আমরা যদি স্ট্রেচিং করে এটাকে নর্মাল অ্যানাটমি অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি অ্যান্ড স্ট্রেংথেনিং করতে পারি, দ্যাটস ইনাফ। সব ইনশাল্লাহ হয়ে যাবে। যতদিন না হচ্ছে ততদিন আমরা নি ব্রেস অথবা টেপিং করে এটাকে ঠিকঠাক রাখতে পারি। একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। যদি আমাদের এই সমস্ত কিছু ফেল করে তাহলে আমরা কি করব, সেই সুযোগটা আমরা রাখি। সেটা হলো যে আমরা ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন দেব। ইঞ্জেকশন দিলে ইনফ্লামেশন দূর হবে। এইটা আরেকটা জিনিস আছে, ওয়ার্ল্ডে আছে, বাংলাদেশে নাই হয়তো, আমি জানি না আছে কি না। সেটা হলো যে প্রোলোথেরাপি, যেটা হলো প্যাটেলেটরিজ প্লাজমা জয়েন্টের ভিতরে দেওয়া হয়।
প্রোলোথেরাপি, আবার বাংলাদেশে এটা চালু হয়েছে স্টেম সেল থেরাপি বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটাও আছে। সেটাও যদি আমরা ফেল করি, আর যদি ফেল করি তাহলে সার্জারি, এই সমস্ত কিছু ফেল করলে সার্জারি। তো আমি যেটা আশা করি, এখন পর্যন্ত আমি ফেলিওর হইনি, যদি পেশেন্ট ফেলিওর না হয়, দ্যাট ইজ পেশেন্ট যদি আমার কাছে ট্রিটমেন্ট কন্টিনিউ করেছে, যারা যারা কন্টিনিউ করেছে প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে গেছে। সো আমাদের পেশেন্ট, আমরা যদি অ্যাকচুয়ালি আমাদের ইয়েরও প্রয়োজন হয় না, কোনো ইনভেস্টিগেশনেরও প্রয়োজন হয় না, আমরা নিজেরা ম্যানুয়ালি ডায়াগনোসিস করতে পারি, আমরা কি বলে এটাকে নিজেরাই ট্রিটমেন্ট করতে পারি, কমপ্লিট করতে পারি। কারো সময় লাগে 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, কারো 4 সপ্তাহ, কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে গেছে সবাই আল্লাহর রহমতে, কারোরই অন্য কোনো কিছু করা লাগেনি। আমি যে ট্রিটমেন্টগুলোর কথা বললাম, এ বি এতে আমরা যেটা করি, আমি 4-5টা ইয়ে করি, আমরা সমস্ত কিছু কম্বিনেশনে ট্রিটমেন্ট করব। সবার কাছে আশা করব যে আমরা ইয়ে করব না, মানে একটা জিনিস নিয়ে বসে থাকবো না, আমরা শুধু ম্যানুয়াল থেরাপি নিয়ে বসে থাকবো না। শুধু পেশেন্ট আসলো, আমি তার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করলাম, স্ট্রেচিং করালাম, গ্লাইডিং করালাম, বললাম চলে যান, নো। আবার ওষুধ দিয়ে দিলাম, যান ভালো হয়ে যাবেন, 2 সপ্তাহ পরে পেশেন্ট আসে না, ওষুধ চেঞ্জ করে দিলাম, যান ভালো হয়ে যাবেন, নো। আবার আসলো পেশেন্ট, শর্ট ওয়েভ দিয়ে দিলাম, আল্ট্রাসাউন্ড দিয়ে দিলাম, অথবা টেন্স, শর্ট ওয়েভ, আল্ট্রাসাউন্ড, টেন্স, রে, এগুলা দিয়ে দিলাম, 1 ঘন্টা সেশন, পেশেন্টকে বললাম যান বাড়ি চলে যান, নো। এই প্রবলেমটা, স্পেশালি এই প্রবলেমটা ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রেই তাই। আমি যেটা বলতে চাই, আমি আবারও রিপিট করি, এই সমস্ত কিছুর কম্বিনেশনে ট্রিটমেন্ট করতে হবে, ফলে রেজাল্ট খুব ভালো হবে। আমরা পেশেন্টকে ড্রাগ দিব, আমরা পেশেন্টকে ইলেকট্রোফিজিক্যাল মডালিটিস ইউজ করব, আমরা পেশেন্টরে এক্সারসাইজ করাবো, আমরা নিজেরা করে দিব, যেগুলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং, এগুলো তো পেশেন্ট করতে পারবে না, ভালো করে করতে পারবে না। আমরা পেশেন্টের টেপিং করে দিব, আমরা পেশেন্টকে হোম অ্যাডভাইস শিখিয়ে দিব, সে তাকে বলবো ডুজ অ্যান্ড এগুলা করবেন, এগুলা করবেন না, এই সমস্ত কিছুর কম্বিনেশন। আমি 5টা জিনিস বললাম, 5টা ব্যাপার বললাম, এই সমস্ত কিছুর কম্বিনেশনে রেজাল্টটা ভালো হবে। আমি যে ম্যাটারটা তৈরি করেছি এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, 1-2 মিনিট সময়ের মধ্যে আমি শেষ করব। আর আমি আশা করব, চেষ্টা করব, যদি ডিমান্ড থাকে, যদি ভালো লাগে আজকের সেশনটা, আমরা এরপরে আরও সেশনে আসতে পারি। ইভেন যদি লকডাউন উঠে যায় তারপরেও আমরা এটা কন্টিনিউ করতে পারি, কারণ এই গ্রুপে প্রায় 300 জন ফিজিওথেরাপিস্ট আছেন। যদি তারা চান, আশা করেন বা ইন্টারেস্ট ফিল করেন, যেটা দরকার, আমরা সামনে আরও আসতে পারি, লকডাউন আমরা ইয়ে করতে পারি, আমরা ইনশাল্লাহ আরও টপিক নিয়ে আসতে পারি। আর যদি কার কোনো পিআর, একজন কোশ্চেন করেছে হচ্ছে পিআরপি থেরাপি কি স্যার অনেক ইফেক্টিভ? পিআরপি সম্পর্কে আমার ধারণা খুব বেশি নাই, ইফেক্টিভনেসের ব্যাপারটাও আমি ভালো জানি না, বাট আমি ফিজিওথেরাপি খুব ইফেক্টিভ। আমি যেটা বললাম সমস্ত কিছুই ফিজিওথেরাপি, ইলেকট্রোফিজিক্যাল এজেন্ট যেগুলো এটাই শুধু ফিজিওথেরাপি, শুধু ম্যানুয়ালি যেটা ট্রিটমেন্ট করলাম সেটাও ফিজিওথেরাপি না। ইভেন আমরা যে ড্রাগ দিব, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, কার্টিলেজ, ফিজিওথেরাপির মধ্যে পড়ে না, বাট অবশ্যই এটা ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। পেশেন্টকে আমরা বলবো যে আপনি 2 সপ্তাহ চেয়ারে বসে নামাজ পড়বেন, আপনি সিঁড়ি দিয়ে কম ওঠা নামা করবেন, আপনি আইসোমেট্রিক এক্সারসাইজ করবেন, এটাও ফিজিওথেরাপি। তো সমস্ত কিছু মিলিয়ে ফিজিওথেরাপি একটা জিনিসের নাম না। তো আমরা সমস্ত কিছু মিলিয়ে যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা খুব ভালো সাকসেসফুল হতে পারবো, আমার নিজের জন্য, পেশেন্টের জন্য
এই দেশের জন্য, এই জাতির জন্য, সবার জন্যই এটা কল্যাণকর হবে। আমি আজকে শেষ করছি, অনেক লম্বা সময় নিয়ে নিলাম। আমি কমেন্টগুলো পড়তে পারিনি। আমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করেছে সাজ্জাদ হোসেন, এনি টাইপ অফ নি পেইনের জন্য কি ক্রায়োথেরাপি বেটার? any type of knee pain, not only knee pain, any type of pain, pain এটা যদি অ্যাকিউট হয় তাহলে মাস্ট আমরা ক্রায়োথেরাপি ইউজ করব, মাস্ট, যদি অ্যাকিউট হয়। আমরা ক্রায়োথেরাপি পড়েছি এটা। আর যদি সেটা নাও হয়, ক্রনিকও হয়, ক্রনিক হলেও সেখানে সাম সর্ট অফ ইনফ্লামেশন থাকে। আমরা মোবিলাইজিং এক্সারসাইজ করলে, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা যদি কোনো ফ্র্যাকচারের পরে যদি স্টিফনেস থাকে, সেই স্টিফনেসের পরেও আমরা যে এক্সারসাইজ করাবো, মোবিলাইজিং এক্সারসাইজ করাবো, আমরা স্ট্রেচিং করাবো, স্ট্রেচিং করলে মাইক্রোস্কোপিক ট্রমা হয়। ট্রমা হলে কি হলো, আমরা অ্যাকিউট করে ফেললাম। মাইক্রোস্কোপিক যদিও তার ক্ষতি করিনি, আমরা অ্যাকিউট একটা ইনজুরি করলাম, সেখানে আমরা ক্রায়োথেরাপি দেবো। ক্রায়োথেরাপি চমৎকার কাজ করে, চমৎকার। যে কোনো এক্সারসাইজের শেষে, লাস্ট সেশন, মানে সেশনের লাস্টে 10 মিনিটস আমরা ক্রায়োথেরাপি দিই। খুব ইজিলি পাওয়া যায়, কোল্ড হার্ট প্যাক নামে পাওয়া যায়। আমরা এনে ফ্রিজে রেখে দিব, ফার্স্ট পেশেন্টের গায়ে ওই জায়গাটায় যেখানে আমরা ট্রিটমেন্ট করবো সেখানে বসিয়ে দিলাম। আমরা যে কোনো ট্রিটমেন্ট করি না কেন, শর্ট ওয়েভ, আলট্রাসাউন্ড, যাই দিই না কেন, সবার শেষে আইস দিয়ে দিব। চমৎকার কাজ করে, যে কোনো পেনের ক্ষেত্রে দেওয়া যায়। অ্যাকিউট যদি হয় সেটা তো অবশ্যই নি জয়েন্ট, তো নট অনলি নি জয়েন্ট, বডির যে কোনো জায়গায় দেওয়া যায়। একটা কোয়েশ্চেন আসছে অনুপ সূত্রধর, ইন দিস কেস হোয়াট উইল বি UST dosimetry and which surface will applied head of UST? অনেক জরুরি কথা, অনেক বড় কথা। ডোজিমেট্রি অনেক লম্বা, এত সময় নেই আমার। আমরা যেটা বলতে পারি, পপ্লিটিয়াল সারফেসে আমরা ইউএসটি দিলে সবচেয়ে ভালো হয়, কারণ সেটা চলে যাবে একদম প্যাটেলার যে সারফেসটা আছে, যেই জায়গাটায় ইরোশন আছে সেই জায়গাটায় পৌঁছে যাবে, তো ওটা ভালো হবে। ডোজিমেট্রি অ্যাকচুয়ালি অনেক কথা, নাকি ক্রনিক, এগুলোর উপরে আমাদের ডোজিমেট্রি চেঞ্জ হবে। তার মাত্রাটা কখন দিব, সাধারণত 7-8 মিনিট দেই, কারণ স্কোয়ার সেন্টিমিটারের উপরে ডিপেন্ড করে আলট্রাসাউন্ডটা ডোজটা ঠিক হয়। তো এইটা অন্য কথা, এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না বা পারছিও না। পার্থকুমার সরকার, স্যার কার্টিলেজ প্রোটেক্টিভ ড্রাগের কিছু নাম যদি বলতেন। হ্যাঁ, স্কোয়ারের যেটা আছে সেটার নাম হলো কন্টিলেক্স, নিক্স প্লাস, আর অ্যাকমি কোম্পানি যেটা, সেটার নাম হলো আর্থে ম্যাক। যে কোনো হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর। আচ্ছা, আমি অনেক লম্বা সময় নিলাম, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা প্রায়। হ্যাঁ, আচ্ছা, বদরুদ্দিন হাসান সাকি একটা কথা বলেছে যে রিপ্লাইং অনুপ সূত্রধরের অ্যান্সার, যে জয়েন্ট লাইন না, এখানে আমরা জয়েন্ট লাইনে দিব না, জয়েন্ট লাইনে দিব না এই কারণে, প্যাটেলের উপরে দিলেও চলবে। প্যাটেলের উপর দিলে ইফেক্টিভনেসটা কম, কিন্তু সেখানে ভাইব্রেশন, মাইক্রোস্কোপিক ভাইব্রেশন যেটা, সেটা হবে, কিন্তু পপ্লিটিয়াল সার্ফেসে দিলে এটা বেস্ট হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ শামিম তাহসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেকেই বলছে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, কমেন্ট করলে ঠিক আছে, এরপরেও ভালো লাগলো। হ্যাঁ, তারিকুল ইসলাম একটা কোয়েশ্চেন করেছে, মেল ফিমেল রেশিও স্যার। হ্যাঁ, এটা বলা খুব মুশকিল, এক এক জায়গার এক এক দেশের রেশিও এক এক রকম, বাট আমি আমার প্র্যাকটিক্যালি যেটা বলতে পারি যে অলমোস্ট 3:1 বা 4:1 মেল ফিমেলের ক্ষেত্রে। ফিমেলরা অনেক বেশি অ্যাফেক্টেড হয় এই ক্ষেত্রে, ফিমেলরা অনেক বেশি অ্যাফেক্টেড হয় মেলদের তুলনায়।
অবেসিটি থাকলে এবং এদের মধ্যে অবেসিটি যাদের আছে তাদের অনেক বেশি থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সরি অ্যাগেইন ফর দি লংগেস্ট টাইম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ যারা গ্রেট ইনিশিয়েটিভ বলছে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সময়ের অভাবে আমি শেষ করব আজকে। আগামীতে কবে আসতে পারবো জানি না, ইনশাল্লাহ চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।